ঢাকা ওয়াসার পানির দাম হঠাৎ বাড়িয়ে দেয়ায় ক্ষুব্ধ গ্রাহক, মূল্য নির্ধারণ প্রক্রিয়া নিয়ে বিতর্ক। বিল তো আমাদেরকে না জানা কয়েকবার বাড়ানো হয়েছে, তারপরে আমরা তো জানি না, বিল দিয়ে যায় আমাদেরকে বাধ্য হয়ে দিতে হয়। পানি বিল বাড়ছে, এখনো ঘর ভাড়া বাড়বে। একটা তামাশার মতোই ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় দাম বাড়াচ্ছেন। স্বচ্ছ প্রক্রিয়া, অ্যাকাউন্টেবল প্রক্রিয়া, পানির মূল্য যাতে নির্ধারিত হয়। ওয়াসার দাবি ব্যয়ের সঙ্গে সমন্বয় করা হয়েছে। এটা সরকারের অনুমোদন নিয়েই করা হয়েছে। ধারের টাকা যদি শোধ করতে হয় আমাকে তো এই পানি দিয়ে শোধ করতে হবে। ভর্তুকি দিয়ে তো আপনি পরিবেশ বান্ধব, টেকসই আর গণমুখী পানি ব্যবস্থাপনা আশা করতে পারেন না। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য জশ্নে জুলুস। মহানবীর জীবনী পাঠই তরুণ প্রজন্মকে সঠিক পথ দেখাতে পারে, মত বিশেষজ্ঞদের। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মিরপুর সেনানিবাসে প্রধানমন্ত্রী বললেন, সেনাবাহিনী আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিক সমস্যা সমাধানে উদ্যোগী প্রার্থীকে নারায়ণগঞ্জ সিটির জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান বন্দরবাসী। শীতলক্ষ্যায় সেতু নির্মাণের দাবি। আর্থিক খাতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দুদকের কঠোর অবস্থান ইতিবাচক, বলছেন অর্থনীতিবিদরা। সুফল পেতে দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিতের তাগিদ। এবং কাল শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলার সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুত বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও স্মৃতিস্তম্ভ। থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যথাযথ উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সারা দেশে পালন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বর্ণাঢ্য জশ্নে জুলুসের আয়োজন করা হয়। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল, বিশেষ মোনাজাতেরও আয়োজন করা হয়। এদিকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে ময়দান থেকে একটি র্যালি বের হয়ে কমলাপুর পীর জঙ্গির মাজার হয়ে আবারও শাহজাহানপুর এসে বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হয়। 1446 বছর আগে এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। তিনি কুসংস্কার, গোঁড়ামি, অবিচার, দাসত্ব ও অন্যায়ের শৃঙ্খল ভেঙে মানব সত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন। 63 বছর বয়সে আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। এই দিনটি মুসলিম সম্প্রদায়কে মহানবীর জীবনাচরণ অনুসরণের শিক্ষা দেয়। নবীর আগমনের জন্য আমরা সবকিছু বিলে দিচ্ছে, যেমন ইবাদত, বন্দেগী সবকিছু আমাদের পীরে মাসে কামেল তাদের মাধ্যম দেয়া আমরা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আমরা এখানে দরবারে আসছি। এই পৃথিবীর যত মুমিন মুসলমান আছি, যারা আহলে বায়াত গ্রহণ করেছি, ইমামের বংশকে যারা স্বীকৃতি দিয়েছি, তাদের আজকের জন্য আমাদের খুশির ঈদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবসে মসজিদে মসজিদে দুরূদ পাঠ ও নফল ইবাদত পালন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রিয় নবীর জীবনের ওপর গবেষণা ও সমসাময়িক ইতিহাস পাঠই তরুণ প্রজন্মকে সঠিক পথ দেখাতে পারে বলে মত ইতিহাসবিদ ও ইসলামী চিন্তাবিদদের। শফিক মোহাম্মদের রিপোর্টে বিস্তারিত। 12 রবিউল আওয়াল 570 খ্রিস্টাব্দ। প্রায় 1450 বছর আগে মানুষের মুক্তির দিশারি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ভূখণ্ডে জন্মগ্রহণ করেন শান্তির বার্তা নিয়ে। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে তাওহীদের মহান বাণী নিয়ে পৃথিবীতে আবির্ভাব হয় এই মহামানবের। কুসংস্কার, গোঁড়ামি আর দাসত্ব থেকে মুক্তি দিতে গোটা জীবনকেই উৎসর্গ করেছেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, আর যা বর্জন করার জন্য বলেছেন তা বর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমাদের জীবনকে আমরা সামনে কিভাবে পরিচালিত করব, সেজন্য আমরা সচেষ্ট হব। কে কখন চলে যাবে কেউই জানে না। আজকে ওইটা দিন আল্লাহ বরাদ্দ রাখে একটা বছরের জন্য নেয়ামত হিসাবে। ইতিহাসবিদদের মতে সমসাময়িক ইতিহাস পাঠ ভিন্নতার অবসান ঘটিয়ে তরুণ প্রজন্মকে দেখাবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সঠিক পথ। হাদিসে এমন কথাও আছে যে তিনি রোজা রাখতেন এজন্য আল্লাহকে ধন্যবাদ জানাতে যে তাকে পৃথিবীতে তিনি নিয়ে এসেছেন। তার মানে তার জীবনীতে এরকম ইঙ্গিত আছে যে তিনি তার জন্মদিনটাকে
সপ্তাহেই জন্মের বারটাকে স্মরণ করে রাখতেন। 40 বছর বয়সে নবুয়াত লাভের পর দীর্ঘ 23 বছর দাসত্ব ও অনাচার বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় অনেক নির্যাতন সহ্য করেছেন তিনি। তার পথে কাঁটা বিছিয়েছে। তিনি যখন নামাজ পড়ছেন তখন তার ঘাড়ের উপরে উঠে নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ এদের কারোর উপরে কোনো রকমের প্রতিশোধ নেন নাই। কিন্তু আমরা এখন রাসূলুল্লাহর এই আদর্শটাকে মানছি না। কেউ একজন রাসূলুল্লাহকে গালি দিলে আমাদের গায়ে খুব লেগে যাচ্ছে এবং আমরা তাকে হত্যা করতে অগ্রসর হচ্ছি। এদিনে রাত জেগে ইবাদত বন্দেগী ও জিকির আজগার করা উচিত বলে মনে করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব। রহমতুল্লিল আলামিন, তিনি হলো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আর আমরা যদি তার উম্মত দাবি করে রহমতের বিপরীত কাজ করি তাহলে আমাদের মনে করতে হবে আমরা রসূল প্রেমে উজ্জীবিত হইতে পারি নাই। মাত্র 63 বছর বয়সে 12 রবিউল আওয়াল তারিখেই ইহলোক ত্যাগ করেন শেষ নবী রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসির গ্র্যাজুয়েশন প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে বর্তমান বিশ্বটা এখন একটা গ্লোবাল ভিলেজ, যা জীবনযাত্রাকে সহজতর করেছে, আবার মাঝে মাঝে প্রতিকূল পরিবেশও সৃষ্টি করে। তাই আমরা জাতীয় অগ্রগতি এবং নিরাপত্তার সাথে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহারকে উৎসাহিত করছি এবং বাস্তবতাকে বিবেচনায় রেখেই আপনাদের প্রশিক্ষণ কর্মসূচিগুলি প্রণীত হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ একটি বিশ্বব্যাপী উদ্বেগজনক সমস্যা। এই সভ্যতা বিনাশী প্রবণতা নির্মূল এর কারণ, উৎস, অর্থের উৎস সবকিছু আমাদের যেমন বের করতে হবে, আবার প্রতিকারের উপায়টা কি সেটাও আমাদের নিরূপণ করতে হবে। আমাদের সরকার জঙ্গি নির্মূল ও সন্ত্রাসবাদ দমনে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিয়েছে, কারণ আমরা ঘোষণা করেছি যে কোনো ধরনের জঙ্গিবাদ বা সন্ত্রাস আমরা বাংলার মাটিতে হতে দেব না। আমরা এক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের মতামত না নিয়ে ঢাকা ওয়াসার পানির দাম বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যের পর পানির বাড়তি দাম বেশ বিড়ম্বনা সৃষ্টি করবে। বছরে একাধিকবার দাম বাড়ানোর কারণে বাসা ভাড়া বেড়ে যাওয়ারও আশঙ্কা তাদের। এদিকে ক্যাব বলছে, স্বচ্ছ প্রক্রিয়ায় মূল্য নির্ধারণ না হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ওয়াসার দাবি, পানির মূল্য বাড়ানো হয়নি, বরং সরকারের অনুমোদন নিয়েই উৎপাদন খরচের সঙ্গে সমন্বয় করা হয়েছে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। রাজধানীর নয়াটোলার বাসিন্দা শারমিন সুলতানা। 1 মাসের ব্যবধানে তার বাড়ির পানির বিল 1000 টাকারও বেশি বেড়ে যাওয়ায় বেশ দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ভাড়াটিয়া থেকে নিয়ে না, এটা আমরা বাড়িওয়ালারা দিচ্ছে, তো আমাদের তো একটু সমস্যা হয়ে যায়, কারণ আমরা তো প্রতি মাসে তার ভাড়াটা বাড়াইতে পারি না। শুধু তিনিই নন, রাজধানীর 3.5 লাখ মিটারধারী গ্রাহকের কেউই বিলের কপি হাতে পাওয়ার আগে জানেন না সম্প্রতি আবাসিকে প্রতি 1000 লিটারে 1 টাকা 51 পয়সা ও শিল্প বাণিজ্যিক গ্রাহকদের জন্য 3 টাকা 72 পয়সা বাড়িয়েছে ঢাকা ওয়াসা। বিল তো আমাদেরকে না জানা কয়েকবার বাড়ানো হয়েছে, তারপরে আমরা তো জানি না, বিল দিয়ে যায় আমাদেরকে বাধ্য হয়ে দিতে হয়। সবার মতামতের ভিত্তিতে যদি করা হতো তাহলে সবার জন্য উপকার হতো। আমাদের যে রুজি সেই রুজির উপরে প্রেশার পড়বো। পানি বিল বাড়ছে, এখনো ঘর ভাড়া বাড়বে, তার জন্য সবাই বলে দিতেছে। আশা করে আসছিলামও যে থাকবো, এক বাসায় 3-4 বছর থাকা যায়, তেমন থাকতে পারছি, আসছি তো 2 মাস হচ্ছে। প্রতি বছর 5% হারে বিল বাড়ানোর কথা থাকলেও এবছর 2 দফায় আবাসিকে 22 ও শিল্প বাণিজ্যিকে 18% পর্যন্ত বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ মনে করে, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে গণশুনানি করা প্রয়োজন। অনেকটা তামাশার মতোই ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় দাম বাড়াচ্ছেন। আমরা যারা নগরবাসী, ভোক্তা, তাদের কাছে গ্রহণযোগ্য না। আমাদের দাবি, স্বচ্ছ প্রক্রিয়ায়, অ্যাকাউন্টেবল প্রক্রিয়ায় পানির মূল্য যাতে নির্ধারিত হয়। ঢাকা ওয়াসার দাবি, ঋণ পরিশোধ ও উৎপাদন খরচের সাথে সমন্বয় করতে নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। ধারের টাকা যদি শোধ করতে হয় আমাকে তো এই পানি দিয়ে শোধ করতে হবে, অতএব সেজন্যই পানির দামটাকে আমাদের মাঝে মাঝে অ্যাডজাস্ট করতে হয়। এটা আমরা না, এটা সরকারের অনুমোদন নিয়েই করা হয়েছে। ভর্তুকি দিয়ে তো আপনি পরিবেশ বান্ধব, টেকসই আর গণমুখী পানি ব্যবস্থাপনা আশা করতে পারেন না। বর্তমানে প্রতি 1000 লিটার পানির দাম আবাসিকে 10 টাকা ও বাণিজ্যিক খাতে 32 টাকা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে।
শক্ত অর্থনৈতিক ভিত সৃষ্টি করাই এখন বাংলাদেশের কূটনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। আঞ্চলিক এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। নগরের প্রতিটি পাড়া মহল্লায় বইছে নির্বাচনী হাওয়া। সকালে নগরের মিশনপাড়া, আমলাপাড়া, বিবি রোড, পুরাতন কোর্ট এলাকায় গণসংযোগ চালান বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। এ সময় তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে বেলা ৩টা নাগাদ নগরীর বন্দর এলাকায় প্রচারণায় বের হবেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। দর্শক, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে নগরীর বন্দর এলাকায় রয়েছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, স্বপ্না, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে আসলে প্রচারণা, গণসংযোগ, মেয়র প্রার্থী থেকে শুরু করে কাউন্সিলর, মহিলা কাউন্সিলর সব প্রার্থীরাই কিন্তু এখন তাদের প্রচারণার কাজে বলা যায় যে উঠে পড়ে লেগেছেন। তারা নিজেদের মতো করে তাদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং তাদের প্রতিশ্রুতিতে ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য যা যা বলার দরকার তাই কিন্তু বলছে। আমরা সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছি, দেখেছি যে কাউন্সিলর প্রার্থীরা বিশেষ করে তাদের বিভিন্ন দ্বারে যাচ্ছেন, তাদের এলাকার এবং তাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন এলাকার উন্নয়নে তারা কিভাবে কাজ করবেন সেই কথাগুলো বলছেন। পাশাপাশি নারী কাউন্সিলর যারা রয়েছেন তারাও কিন্তু কথা বলছেন। মেয়র পদে যদিও রাজনৈতিক প্রভাব অত্যন্ত প্রকট, রাজনৈতিকভাবেই হয়তো ভোটের ব্যবধানটি নিশ্চিত হবে, তবে এখানে কাউন্সিলরের বিষয়টি কিন্তু ভোটাররা অন্যভাবে দেখছেন। এখানে এলাকায় কাউন্সিলর প্রার্থীর দলীয় পরিচয়ের বাইরেও তার যোগ্যতা, তার কর্মনিষ্ঠা এবং তার পরিচিতি সবকিছু মিলিয়ে এখানে একটি ভোটের ব্যবধান হতে পারে। রাজনৈতিকভাবে হয়তো দ্বিমত থাকলেও কাউন্সিলর প্রার্থীদের ক্ষেত্রে সেই ভোটের ব্যবধান হতে পারে। কেউ একদল পছন্দ করলে কিন্তু প্রার্থী অন্য দলের হলেও তারা বলছেন যদি যোগ্য দেখেন এবং আগে থেকে পরিচিত সেই হিসেবে সেটি কিন্তু পরিবর্তিত হতে পারে। আর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে এখানে যে ধরনের তৎপরতা আমরা দেখেছি যে 27টি ভ্রাম্যমাণ টিম এখানে কাজ করছেন। তারা কিন্তু দেখছেন যে এখানে কোনো ধরনের নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এই ধরনের তারা কর্মকাণ্ড প্রত্যক্ষ করছেন। তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছেন আজকে বা গত কয়েকদিন ধরে তাদের কাছে সেই ধরনের বড় ধরনের কোনো অভিযোগ তারা পাননি। আরেকটি বিষয় জানিয়ে রাখার মতো আছে যে এখানে কিন্তু কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলরের পাশাপাশি মেয়র যে পদপ্রার্থী যারা রয়েছেন আওয়ামী লীগ এবং বিএনপির দলীয়, তারাও কিন্তু গণসংযোগ অব্যাহত রেখেছেন এবং তাদের পক্ষে তাদের কর্মীরা মাঠে নেমেছেন এবং প্রচারণায় একরকম উৎসবমুখর পরিবেশ এ পর্যন্ত বিরাজ করছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। স্বপ্না। দর্শক, নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে নির্বাচনী প্রচারণার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। প্রায় ৫.৫ লাখ ভোটারের নগরী নারায়ণগঞ্জ, যার ১/৩ মানুষই বসবাস করেন শীতলক্ষ্যার পূর্বপার বন্দর এলাকায়। নদী পার্কে কেন্দ্র করে বন্দরে বেশ কিছু শিল্প কলকারখানা গড়ে উঠলেও একটি সেতুর অভাবে শহুরে নানা সুবিধা থেকে বঞ্চিত তারা। রয়েছে গ্যাস ও পানি সংকট সহ যোগাযোগ খাতেও নানা সমস্যা। এসব সমস্যা সমাধানে উদ্যোগী প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান বন্দরবাসী। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রাকিব। সকালের স্নিগ্ধ রোদ ওঠার সাথে সাথে নারায়ণগঞ্জ বন্দরের পাড়া মহল্লার উঠানে এখন দেখা যায় এমন ছোট ছোট জটলার দৃশ্য। বেলা বাড়ার সাথে সাথে যা ধীরে ধীরে রূপ নেয় নির্বাচনী মিছিলে। সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরেই মূলত বন্দর এলাকার সব অলিগলি এখন মুখর থাকছে সকাল থেকে মাঝ রাত অবধি। পোস্টারে ছেয়ে গেছে বাজার ঘাট থেকে শুরু করে বাড়ির আঙিনাও। নগরের মোট ২৭টি ওয়ার্ডের ৯টি বন্দর এলাকায় হওয়ায় সব মেয়র প্রার্থী গুরুত্ব দিচ্ছেন শীতলক্ষ্যা নদীর ওপারের ভোটারদের দিকে। তবে বন্দরের প্রায় ১.৫ লাখ ভোটার ভোট কেন্দ্রে যাওয়ার আগেই এবার কষতে চান চাওয়া পাওয়ার নানা হিসেব। প্রতিশ্রুতি চান গ্যাস ও পানি সহ সব সমস্যা সমাধানের। অবৈধ গ্যাসের তো অনেক সমস্যা, অনেক জায়গায় গ্যাসের লাইন কাইটা দিতেছে, তখন আমাদের এই জায়গাটা যখন তখন কাইটা দিতে পারে। ৪ বছর ধরে সরকার দেয় ১৫০-২০০ টাকা বিলে কারেন্টের মতন বিল দিয়ে দিতেছে, কিন্তু আমরা পানি পাইতেছি না। ইউনিয়ন কাউন্সিলের যে রাস্তা সেই রাস্তা হয়ে রয়েছে, সাপ্লাই পানিটা যাতে দেয় এবং ঘরে ঘরে যেমন পাকা রাস্তা যাইতে পারি।
তবে সবকিছু ছাপিয়ে শীতলক্ষার পূর্বপারের অভিমানী ভোটারদের চোখ সেতুর দিকেই। সেতু না থাকায় স্বাস্থ্যসেবা সহ জরুরি অনেক সেবা থেকেই তারা বঞ্চিত বলে অভিযোগ তাদের। অসুস্থ হলে আমরা তৎনগর যেতে পারি না, অন্তত নৌকাটা সময়তে পাওয়া যায়, সময়তে পাওয়া যায় না। মাস 6 আগে মানে আমার নিজের সামনে আমি ট্রলার দিয়ে পার হইতেছি, একটা নৌকার বল গেটের উপর দিয়া কয়জন মারাও গেছে। সবচেয়ে আপনার চাওয়া হইল গিয়ে আমাদের এই ঘাট দিয়ে একটা আপনার সেতু নির্মাণের জন্য ছোটবেলাতে আশা ছিল না ব্রিজ অনেক লেগে, কিন্তু ব্রিজ হোক এটাই আমরা চাই। এদিকে কাউন্সিলর প্রার্থীরাও অবহেলিত বন্দরে মেয়রের মাধ্যমে নাগরিক সুবিধা বাড়ানোর নানা আশ্বাস দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে। বেশি গুরুত্ব দেব মাদক সন্ত্রাস, সাধারণ নিরীহ মানুষগুলো জিম্মি হয়েছে মুষ্টিমেয় কয়েকজন মানুষের কাছে, আমি তাদের জিম্মি দশা থেকে সর্বপ্রথম মুক্ত করব। মেয়র সাহেবের সাথে আলোচনার সাপেক্ষে অবৈধ গ্যাসটাকে বৈধ করতে পারি, সরকারের রাজস্ব আয় ঠিকমতো আদায় হয়, তার জন্য আমার সর্বাত্মক সহযোগিতা এবং সর্বোচ্চ চেষ্টা থাকবে। সব মিলিয়ে 22 ডিসেম্বরের মেয়র নির্বাচনে বন্দরের ভোটাররা যে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন তা নিশ্চিত বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সব দলের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। পাশাপাশি নির্বাচনকালীন সরকার গঠনেও রাষ্ট্রপতি উদ্যোগ নেবেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি। এ সময় ইসি গঠনে সরকারকে আন্তরিক হওয়ারও আহ্বান জানান ফখরুল। রাষ্ট্রপতির এই উদ্যোগ যদি সত্যিকার অর্থে নেন, আমরা রাজনৈতিক দলগুলো বিশেষ করে সরকার যদি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে অবশ্যই আমরা এখানে সফল হতে পারব। তবে সরকারের উচিত হবে এই ব্যাপারে সম্পূর্ণভাবে সহযোগিতা করা, অতীতচারিতা না করে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে আসার জন্য এই নির্বাচন কমিশন গঠন করা খুব বেশি প্রয়োজন বলে আমরা মনে করি। থার্ড ক্যারিয়ারে হজ যাত্রী পরিবহনের বিষয়ে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। দুপুরে রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। থার্ড ক্যারিয়ার ওপেন হলে স্বল্প সময়ে হজযাত্রীগণ হজ করে দেশে ফিরে আসতে পারবেন। থার্ড ক্যারিয়ার ওপেন থাকলে টিকিট সিন্ডিকেট, কালোবাজারি সহ এয়ারলাইন সমূহের স্বেচ্ছাচারিতা বন্ধ হবে। বিগত 4 বছর যাবৎ থার্ড ক্যারিয়ার ওপেন না থাকলেও অনেক হজযাত্রীর ফেরত টিকিট ব্যবহার না করে এমিরাত, কাতার, কুয়েত, ইত্তেহাদ এয়ারলাইন্সের ফেরত টিকিট নতুন করে কিনে নিয়ে দ্রুততম সময়ে দেশে ফিরে এসেছে। এতে করে একজন যাত্রীকে 2টি রিটার্ন টিকিট কিনতে হয়েছে, অথচ ব্যবহার করেছে থার্ড ক্যারিয়ারের টিকিট। ফার্স্ট ক্যারিয়ারের টিকিট অফেরতযোগ্য বিধায় এক্ষেত্রে মূল্যবান বৈদেশিক মুদ্রার শুধুমাত্র অপচয় হয়েছে। রাজধানীর মিরপুর ও রমনা থানা এলাকা থেকে অজ্ঞান পার্টির 12 সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে অজ্ঞান করার মলম ও চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, গত রাতে রাজধানীর মিরপুরের কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির 7 সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে পরে রমনা এলাকা থেকে আটক করা হয় আরও 5 জনকে। পুলিশ জানায়, এরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন বাস ও রেল স্টেশন এবং লঞ্চ টার্মিনালে কখনো যাত্রী বেশে, কখনো হকার বেশে সাধারণ মানুষকে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট করে আসছিল। আমরা বাস মালিক, তারপরে আমাদের ট্রাফিক ডিভিশন, ক্রাইম ডিভিশন, ডিবি সবাই এই মেসেজটা দিয়েছি এবং অপারেশনও চলেছে। এত বড় শহরের মধ্যে প্রত্যেকটা বাসের মধ্যে এত সংখ্যক হকার, অনেক সময় তারা কাজটা করে ফেলে। 1% 2% হকারের মধ্যে এই মোটিভ আছে, বাকি বা 90% 95% তারা হয়তো এইগুলি করে না। হ্যাঁ, তো তার মাঝখান থেকে 5%-এর মধ্যে থেকে আমাদেরকে পিক করতে হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাঁওতালদের বসতিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় পুলিশের সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি। সকালে সময় সংবাদকে তিনি একথা বলেন। পরিপূর্ণভাবে জানি না যে পুলিশ আগুন দিয়েছে এই মর্মে কোনো মিডিয়াতে দেখিয়েছে, আন্তর্জাতিক বলেন দেশীয় মিডিয়াতে। তবে পুলিশ ফোর্স ওখানে গিয়েছিল শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এবং আসামি গ্রেপ্তারের জন্য। অবশ্যই আমরা তদন্ত করে দেখব এবং যদি এরকম কোনো বিষয় হয়ে থাকে, এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই দোষীদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব।
দুপুরের সময় আরও থাকছে। আবারও ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে ব্যালন ডি'র। ক্যারিয়ারে চতুর্থবারের মতো এই পুরস্কার জিতলেন CR7। আর্থিক খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দুর্নীতি দমন কমিশন, যা ইতিবাচকভাবে দেখছে বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসের প্রধান অর্থনীতিবিদ। তবে তার মতে ঋণখেলাপি সহ বড় বড় দুর্নীতিবাজদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না হলে দীর্ঘমেয়াদে তেমন কোনো সুফল পাওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাস উদ্দিন মনে করেন, বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে অভিযুক্তদের পার পাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে গত কয়েক মাস ধরেই অনেকটা কঠোর অবস্থান নিয়েছে দুদক। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক সহ 70 জনের বেশি ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে সংস্থাটি। এ সময় ঋণ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন 40 জনের বেশি। দুদক বলছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে আরো সচেষ্ট হবে সংস্থাটি। ব্যাংক অফিসিয়াল এবং যারা মার্চেন্ট তাদেরকে ইকুয়াল ট্রিটমেন্ট দিচ্ছে, একইভাবে দেখছে। সোজা কথা, রাষ্ট্রীয় সম্পত্তি ব্যাহত হওয়া যাবে না, জনগণের টাকা আপনি লুটপাট করতে পারবেন না। তবে এসব মামলার বিচার কাজ দ্রুত শেষ না হলে আর্থিক খাতের সুশাসন প্রতিষ্ঠা অনেকটাই পিছিয়ে পড়বে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। নিয়ম হলো যেদিন তদন্ত হবে সেই দিনই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এটা দেরি করলে কিন্তু তয় তদবিরের দেশ বাংলাদেশ এটা হয়ে যায়। অর্থটা যদি পিওর না থাকে তাহলে অর্থনীতিটা কলুষিত হবে, সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। দেশের প্রচলিত আইনি মামলা নিষ্পত্তিতে ধীর গতির জন্য দায়ী বলে জানালেন দুদক সচিব। ঋণ গ্রহীতা বিভিন্ন অজুহাতে তিনি ঊর্ধ্বতন আদালতে যান, যেখানে কিছু সময় লেগে যায়। তবে বিলম্ব হওয়ার সুযোগ আইনে রয়েছে, যে ব্যাপারটায় আমরা কোনো সহায়তা করতে পারি না। এদিকে বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদ পরামর্শ দেন, চিহ্নিত ঋণখেলাপিদের বিরুদ্ধেও দুদককে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার। ছোটখাটো খেলোয়াড় যারা এটাতে ইনভলভ ছিলেন, শুধু তাদের মধ্যেই যদি এটা সীমিত থাকে তাহলে কিন্তু এটা দীর্ঘমেয়াদী সমাধান হবে না। যারা ঋণ নিয়ে ইচ্ছাকৃতভাবে ঋণ ফেরত দিচ্ছেন না এবং তাদের প্রভাব ব্যবহার করে পার পেয়ে যাচ্ছেন, সেইখানে যদি আমরা কোনো রকম দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখাতে পারি তাহলে কিন্তু ঋণখেলাপি সংস্কৃতিটা খুব একটা বদলাবে না। দুদকের অভিযানে যেন কেউ হয়রানির শিকার না হয় এবং বিনিয়োগে নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে সতর্ক থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার ৪৫ বছরে একটি শক্ত অর্থনৈতিক ভিত সৃষ্টি করাই আগামী দিনগুলোতে বাংলাদেশের কূটনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, এ লক্ষ্যে কূটনীতির প্রথাগত সংজ্ঞার বাইরে গিয়ে আঞ্চলিক এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে হবে। নির্দিষ্ট কোনো দেশের ওপর নির্ভরতা কমিয়ে তৈরি করতে হবে নতুন নতুন বাজার। এহসান জুয়েলের রিপোর্ট। বৈশ্বিক ঠান্ডা যুদ্ধের ক্রান্তিকালে জন্ম নেয়া বাংলাদেশ এখন মোকাবেলা করছে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার চ্যালেঞ্জ। শুরু থেকেই সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় মন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের পররাষ্ট্রনীতি। বিশ্বায়নের এ যুগেও সে নীতিতে অটল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাথে মনস্তাত্ত্বিক দূরত্ব যেমন বেড়েছে, তেমনি বেড়েছে প্রতিবেশী ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা। দীর্ঘদিনের আলোচিত স্থল সীমান্ত চুক্তি এবং ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণে এসেছে সাফল্য। তবে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা এবং ভারতের সঙ্গে 54 অভিন্ন নদীর পানি বন্টন ইস্যুতে এখনো ফয়সালা বাকি আছে। এক্ষেত্রে বিশ্বের সবার সঙ্গেই সম্পর্ক বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। কেউ আপনার পার্মানেন্ট ফ্রেন্ড না, কেউ পার্মানেন্ট এনিমি না, আপনার পার্মানেন্ট ইন্টারেস্ট আছে। জাতীয় স্বার্থটা সবচেয়ে বড়। আমাদের সাথে ভারতের সম্পর্কটা আমি যদি বিচার করি যে এটা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক নয়, ভারতের যে স্বার্থ বাংলাদেশে সেগুলো কিন্তু আমরা পূরণ করি, কিন্তু আমাদের যে মূল বিষয়টা তিস্তা চুক্তি তো আমরা সম্পন্ন করতে পারিনি। তবে সংশ্লিষ্টরা মনে করেন, কূটনৈতিক সাফল্য এখন নিজস্ব গণ্ডির মধ্যে না থেকে মুক্ত বাজারের এই যুগে অনেকটাই নির্ভর করে আভ্যন্তরীণ বিনিয়োগের পরিবেশ তৈরিতে তা কতটা সহায়ক ভূমিকা রাখছে তার উপর। এই অর্থনৈতিক কর্মকাণ্ডটার ট্র্যাকশন পয়েন্ট যদি বলেন বা হুকিং পয়েন্ট যদি আপনি বলেন, সেটা কিন্তু কূটনীতি। কূটনীতি শুধু বাইরের পৃথিবীর বিষয় বলে মনে করার কোনো কারণ নেই। কূটনীতি এখন আভ্যন্তরীণ উন্নয়নেরও অংশীদার হওয়া দরকার। এক্ষেত্রে বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায়ও মনোযোগ দিতে হবে বাংলাদেশকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বর্তমান বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক ভিতকে শক্তিশালীকরণের লক্ষ্যে কাজ করছে। মুক্তবাজার অর্থনীতির বিকাশমান এই যুগে মধ্যম আয়ের দেশে রূপান্তর হলে জিএসপি প্লাস সুবিধা আদায় আর বৈদেশিক ঋণ শূন্যের কোটায় নামিয়ে আনা হবে ভবিষ্যৎ বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।
এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। ডেল সুপ্রিম চেয়ার। আবারও ঈদে মিলাদুন্নবী উদযাপনের খবর। লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত 42 বছরের ঐতিহ্যবাহী জশ্নে জুলুস। গত 29 বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও বর্ণাঢ্য র্যালি নেতৃত্ব দিয়েছেন আওলাদে রসুল হজরত আল্লামা সৈয়দ তাহের শাহ মদ্দজিল্লাহ আলী। সকালে শুরু হওয়া এ র্যালি 6 ঘন্টার বেশি সময় ধরে প্রদক্ষিণ করেছে নগরীর 15 কিলোমিটারেরও বেশি এলাকা। চট্টগ্রাম থেকে শাখাওয়াত টিপুর ছবি ও কমলদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবীকে একটু ভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার জন্য 1974 সালে বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হয় জশ্নে জুলুসের। প্রথমবার এ র্যালিতে নেতৃত্ব দেন আওলাদে রসুল পাকিস্তান থেকে আসা হজরত আল্লামা সৈয়দ তৈয়ব শাহ মদ্দুজিল্লাহু আলী। 1986 সাল পর্যন্ত টানা 1 যুগ তিনি এই র্যালির নেতৃত্ব দেন। পরবর্তীতে নেতৃত্বে আসেন তার ছেলে হজরত আল্লামা সৈয়দ তাহের শাহ মদ্দুজিল্লাহু আলী। এবারও তার নেতৃত্বে নগরীর মুরাদপুর জামেয়া আলিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হয় বর্ণাঢ্য এ র্যালির। নবীজিকে পাবার আনন্দ প্রকাশের জন্য মূলত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আনন্দ প্রকাশটা নানাভাবে হতে পারে। আমাদের মাহফিলের সাথে সাথে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আনন্দকে আরো বাড়িয়ে দেয়। জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বে অনুপ্রাণিত হচ্ছে, এবং এর ফলে মানুষের মনের মধ্যে যে ধর্মের প্রতি অবহেলা, দুর্বলতা ছিল, সেই সমস্ত কিছুকে আমরা উতরিয়ে আমরা আল্লাহ রসুলের এশ মহব্বতকে দাবিত হচ্ছি। এই র্যালিতে অংশ নেওয়ার জন্য বিভিন্ন যানবাহন নিয়ে বৃহত্তর চট্টগ্রামের লোকজন সোমবার রাত থেকে নগরীতে জমায়েত হয়। কেউ পায়ে হেঁটে, কেউ বা খোলা গাড়িতে চড়ে জশ্নে জুলুসে অংশ নিয়েছেন। শুধু স্থানীয় নয়, জশ্নে জুলুসে অংশ নিয়েছেন বিদেশ থেকে আসা প্রবাসী বাঙালিরাও। আমরা দুবাই থেকে আসছি আজকের এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে রহমাতুল্লিল আলামিন আমাদের এই ধরাতে এসেছেন রহমতের ফোয়ারা নিয়ে। এই খুশি উদযাপন করার জন্য আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করে থাকি। নগরীর মুরাদপুর, পাঁচলাইশ, চকবাজার, চন্দনপুরা, দেওয়ানবাজার, আন্দরকিল্লা, জামাল খান, প্রবর্তক, 16 শহর হয়ে র্যালিটি আবারও সুন্নিয়া মাদ্রাসায় শেষ হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো নগর জুড়ে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। সময় সংবাদ, চট্টগ্রাম। মুক্তিযুদ্ধের ইতিহাসে নির্মম হত্যাযজ্ঞের দিন শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। দিবসটিতে বাংলার সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুত রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ। দিনটিতে জনসাধারণের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। রায়েরবাজার বধ্যভূমিতে নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চলছে শেষ সময়ের প্রস্তুতি। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সেরে নেওয়া হচ্ছে টুকিটাকি কাজ। আমরা 14ই ডিসেম্বর উপলক্ষে এই জায়গায় যে কাজগুলো বুদ্ধিজীবীর আছে এগুলো প্রায় শেষের পথে আমরা নিয়ে গেছি। আজকে করলে হয়তো মোটামুটি শেষ হয়ে যাবে। সকল প্রকারের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখানে প্রায় 1 মাস যাবত ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন ওই কাজগুলি করতেছি। প্রস্তুতির কাজ নিয়মিত তদারকি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসকে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করার যে সমস্ত আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। তবে বধ্যভূমির স্মৃতিস্তম্ভগুলো ঘিরে রং বেরঙের এমন ব্যানার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এ বিষয়ে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হলে ব্যানারগুলো সরিয়ে ফেলার আশ্বাস দেন তিনি। আগেই অনেকে এই ব্যানারগুলো লাগিয়েছে, এগুলো সরিয়ে সেখানে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসের ব্যানার আজকের দিনের মধ্যে এখানে লাগানো হবে। এদিকে দিবসটি পালন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা আশাবাদী যে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি আমরা যথাযথ সেগুলি বাস্তবায়ন করব, এবং আমরা যদি সেটা করতে পারি কোনো ধরনের নিরাপত্তা হুমকি এখানে কেউ সৃষ্টি করতে পারবে বলে আমরা মনে করি না। বুধবার প্রথম প্রহরে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে রায়েরবাজার ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। আজ 13 ডিসেম্বর। 1971 সালের এ দিনে হানাদার মুক্ত হয় বগুড়া, মানিকগঞ্জ ও নাটোরের লালপুর সহ দেশের কয়েকটি এলাকা।
নিজ জেলাকে শত্রুমুক্ত করে লাল সবুজের বিজয়ের পতাকা উড়িয়ে আনন্দে মেতে ওঠেন রণাঙ্গনের মুক্তি সেনারা। তবে এখনও অধিকাংশ এলাকার বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণ না করায় ক্ষোভ মুক্তিযোদ্ধাদের। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধের শুরু থেকেই বগুড়ায় চলে পাক সেনাদের নৃশংসতা। অবশেষে হানাদার রুখতে 10 ডিসেম্বর পাক বাহিনীর ওপর জোরালো আক্রমণ চালায় মুক্তিবাহিনী। 3 দিন সম্মুখ যুদ্ধের পর মিত্রবাহিনীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনারা। 13 ডিসেম্বর জেলায় ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। তবে স্বাধীনতার 45 বছর পরেও শহীদদের অধিকাংশ গণকবর সংরক্ষণে পদক্ষেপ না নেয় ক্ষোভ মুক্তিযোদ্ধাদের। যুদ্ধ করতে এসে অনেকে শহীদ হয়েছেন, তাদের কবর এখনো অবহেলিত অবস্থায় পড়ে আছে, এখানে সেখানে যত্রতত্র। মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি রক্ষার্থে এই কবরগুলিকে সংস্কার করা এবং তাদের নাম ফলক সেখানে লিখে রাখা এটা প্রয়োজনীয় বলে আমি মনে করি। 1971 সালে ডিসেম্বরের শুরুতেই মানিকগঞ্জের গোলাইডাঙ্গা, আজিমনগর, বালিরটেক ও বায়রা সহ বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ শুরু হয়। অবশেষে 13 ডিসেম্বর মুক্তিবাহিনী অতর্কিতভাবে পাক জান্তার উপর ঝাঁপিয়ে পড়েন। এতে 81 জন পাক হানাদার প্রাণ হারায়। পরে বিকেলে শত্রুমুক্ত ঘোষণা করে বিজয় মিছিল বের করেন মুক্তিকামী জনতা। এছাড়া নাটোরের লালপুর ও জয়পুরহাটের আক্কেলপুর সহ বিভিন্ন এলাকায় পাক সেনাদের পরাজিত করে স্বাধীনতার পতাকা উড়ান মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। দেশের বাইরের খবর। জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস। বান কি মুনের 2 দফা মেয়াদ শেষে তার জায়গায় আসছেন গুতেরেস। সোমবার জাতিসংঘের সাধারণ সভায় 193 জন সদস্যের সামনে তিনি শপথ গ্রহণ করেন। জাতিসংঘের 71 বছরের ইতিহাসে নবম মহাসচিব হলেন তিনি। শপথ নেওয়ার পর বক্তব্যের সততা, বিচক্ষণতা ও ন্যায়পরায়ণতার চর্চা করার অঙ্গীকার করেন গুতেরেস। 67 বছর বয়সী অ্যান্তোনিও গুতেরেস 1995 থেকে 2002 সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2005 থেকে 2015 সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার পদে নিযুক্ত ছিলেন। মহাসচিব পদে আবেদন প্রক্রিয়ায় জাতিসংঘের সাধারণ সভার সামনে তিনি প্রশ্নোত্তর পর্ব বেশ বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করেছেন, যা তাকে 13 জন প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হতে সহায়তা করেছে। যেন শ্বেতশুভ্র আবরণে সেজেছে প্রকৃতি। খেয়ালি আবহাওয়ার তুষার বৃষ্টি সিক্ত করেছে গোটা নিউ ইয়র্ককে। সান্তা ক্লজের আগমনী বার্তার আভাস দেয় যেন এই তুষারপাত। বছরের প্রধান তুষারপাত, আর তাই শিশু থেকে বড় সবাই উপভোগ করছে এই শুভ্রতার স্পর্শ। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও টিএ মামুনের ছবি নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। তুষারের মোড়কে ঢেকে গেছে নিউ ইয়র্ক। চারপাশে এমন শুভ্রতার চাদরে ঢেকে যেতে দেখে উল্লসিত নিউ ইয়র্কবাসী। নিউ ইয়র্কে মধ্য ডিসেম্বরকে শীতের আনুষ্ঠানিক আগমনের সময় ধরা হলেও এবছর শীত এসে গেছে 2 সপ্তাহ আগেই। ডিসেম্বরের শুরু থেকেই জেঁকে বসেছে শীত। তাপমাত্রা নেমে এসেছে শূন্যের কোঠায়। আর মাসের মাঝামাঝি আসার আগেই দেখা মিলল তুষারপাতের। প্রথমে ছিটে ফোঁটা, তারপর হালকা, এর পরপরই বৃষ্টির মতো অঝরে ঝরেছে শ্বেত শুভ্র তুষার। বৈরী আবহাওয়া ও তীব্র তুষারপাতে ব্যবসায় একটু মন্দভাব এলেও কেউ এই তুষারপাতকে মন্দ বলছেন না। কঠিন কর্মজীবনেও এর বিরূপ প্রভাবকে স্বাগত জানিয়েছে প্রবাসীরা। সুনু অনেক এফ্রিকা তাড়াতাড়ি পড়ে গেছে, তারপর সুনু পড়াতে খুব ভালো লাগতেছে। প্রথম সুনু পড়লো এই বছরে। স্নো পড়লেও তারপরেও ভালো লাগে। ক্রিসমাস টাইম এখন বিভিন্ন স্টেট থেকে যারা আসে তারা অনেক সময় আসতে পারে না, তো যারা বিজনেস করতেছে তাদের জন্য একটু অসুবিধা হয়। বছরের এই প্রথম তুষারপাতে আনন্দে মেতেছে শিশুরাও। আমার ভাইয়ের সাথে খেলবো, স্নো দিয়া, তারপরে বল মানে গার মধ্যে লাগাবো। আমার ভালো লাগছে। আমি আমার ভাইয়ের সাথে এখানে আসি খাইতে। তুষার নৃত্যে নিউ ইয়র্কের তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের 2 ডিগ্রি নিচে। তবে এই তুষারপাত দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 2-1 দিনের মধ্যেই মিলিয়ে যাবে তুষার এবং সহসাই আর এর দেখা মিলবে না। আফরিন জেরিন, সময় সংবাদ। ইউরোপের বর্ষসেরা ফুটবলার ব্যালন ডি'অর পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। এই নিয়ে চতুর্থবারের মতো এই পুরস্কার জিতলেন CR7। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেয়া এই পুরস্কার জয়ের পথে রোনালদো পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে। আগামী 11 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে রোনালদোর হাতে।
সুসময় এভাবেই বুঝি ভাগ্যবানের পিছু নেয়, নইলে ক্যারিয়ারের সব অর্জন একই সাথে একই সময়ে নিজের ভাগ্যে জুটল কি করে। সেই ইউরো থেকে শুরু, এবার ব্যালন ডিওর। হয়তো বুঝতে কারো বাকি নেই, বলা হচ্ছে সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা। ডিওর, ফিফা ও ফ্রান্স ম্যাগাজিন একত্রীভূত হবার আগে সবশেষ 2008 সালে এই পুরস্কার জিতেছিলেন রোনালদো। আনন্দে অভিভূত হয়ে উচ্ছ্বাসটা তার খুবই স্বাভাবিক। আমি প্রচন্ড খুশি, এটা আমার জন্য বিশাল সম্মান। এই গোল্ডেন বল জয়ের জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি। যারা আমাকে এই পুরস্কার জয়ের সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার ক্লাব রিয়াল মাদ্রিদ, আমার দেশ পর্তুগাল, সবাই আমার গর্ব। সবাই আমাকে এই সম্মান জয়ে সাহায্য করেছে। আমি সত্যিই আমার ক্যারিয়ারে কোনোদিনই তাদের ভুলবো না। বিশ্বজয়ের নেশা যখন কাউকে পেয়ে বসে, তিনি তখন বাঁধনহারা গতিতেই ছুটবেন। CR7 যেন এখন সেরকম গতিতেই ছুটে চলেছেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। এ মৌসুমে 42টি ম্যাচে 14টি অ্যাসিস্টের পাশাপাশি গোল করেছেন 38টি। লা লিগায় 30 ম্যাচে 31টি গোলের পাশাপাশি 9টি গোলে রয়েছে তার অ্যাসিস্ট করার কারুকাজ। বিনয় কণ্ঠে থাকলেও মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের জন্য তা মোটেই নয়। সবাই ভালো ফর্ম ধরে রাখতে চায়, স্বাভাবিকভাবে আমিও তাই চেয়েছি। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, যতদিন খেলবো সব সময় সেটাই করব। কঠিন বাস্তবতাকে পেছনে ফেলাই আমার মূল লক্ষ্য। ফ্রান্সের প্যারিসে ঘোষিত সারা বিশ্বের 173 জন সাংবাদিকের ভোটে এবারের ব্যালন ডিওরের জন্য নির্বাচিত হন রোনালদো। যে দৌড়ে CR7 এর পেছনে থেকে দ্বিতীয় হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি ও এবারের ইউরোতে দারুণ পারফর্ম করা ফরাসি তারকা আতোয়া গ্রিজম্যান, যেখানে চূড়ান্ত তালিকায় ছিল 30 জন ফুটবলারের নাম। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। দুপুরের সময় এই পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য জশ্নে জুলুস। মহানবীর জীবনী পাঠই তরুণ প্রজন্মকে সঠিক পথ দেখাতে পারে, মত ইতিহাসবিদদের। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মিরপুর সেনানিবাসে প্রধানমন্ত্রী বললেন, সেনাবাহিনী আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিক সমস্যা সমাধানে উদ্যোগী প্রার্থীকেই নারায়ণগঞ্জ সিটির জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান বন্দরবাসী। শীতলক্ষ্যায় সেতু নির্মাণের দাবি। ঢাকা ওয়াসার পানির দাম হঠাৎ বাড়িয়ে দেয়ায় ক্ষুব্ধ গ্রাহক। মূল্য নির্ধারণ প্রক্রিয়া নিয়ে বিতর্ক। ব্যয়ের সঙ্গে সমন্বয় করা হয়েছে, দাবি ওয়াসার। এবং কাল শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলার সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুত বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও স্মৃতিস্তম্ভ। থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।